তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাসেল এক্সপ্লেন। সবার প্রথমে কথা বলবো আজকে স্ম্যাকডাউনের ব্যাপারে। আজকের এই স্ম্যাকডাউনের রিভিউ করার পর তোমাদের জন্য আরও বেশ বড় বড় কিছু নিউজ আছে যেগুলো তোমাদের মিস করা একদমই উচিত নয়। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকে স্ম্যাকডাউনটা ছিল বার্লিন থেকে, মানে জার্মানি থেকে। এইটা কাল রাত 11টাতেই শ্যুট হয়ে গেছে, কিন্তু আমাদের এখানে দেখানো হয়েছে আজকের ভোরবেলায়। তো যাকে কি হয় যে আজকে স্ম্যাকডাউন শুরু হয় এলএ নাইটের ওপেন চ্যালেঞ্জ দিয়ে। আর খুবই ডিসঅ্যাপয়েন্টিং একটা জিনিস দেখতে পাই, যেটা হলো যে এখানে লুড্রি কাইজার এলএ নাইটের ওপেন চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে। এবার লুড্রি কাইজারকে কেন চুজ করা হয়েছে তার কারণ হলো যে লুড্রি কাইজারের বাড়ি হচ্ছে জার্মানিতে, তো তাই জন্যই তাকে এই অপরচুনিটিটা দেওয়া হয়েছে। কিন্তু কোনো লাভ হয়নি, লুড্রি কাইজার কিচ্ছু করতে পারেনি। এলএ নাইট লুড্রি কাইজারকে ডমিনেট তো করেছে আর খুব সহজে হারিয়েও দিয়েছে। তো এখানে বেশি বলার কিছু নেই, এলএ নাইট টাইটেল সাকসেসফুলি রিটেন করে নিয়েছে। ভেবেছিলাম যে একটা ভালো অপোনেন্ট পাবে, কিন্তু লুড্রি কাইজার কত ভালো অপোনেন্ট তা তো আমরা সকলেই জানি। আর আমরা কেভিন ওভেন্স আর কোডি রোডসের ফেস টু ফেসও দেখতে পাই। আর কি বলবো, এটা এত বাজে হয়েছে, মানে কিছু ঘন্টা পর এদের মধ্যে চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ হতে চলেছে আর এরা এইখানে এসে কবি সম্মেলন করছে, মানে একে অপরকে সম্মান আদান প্রদান করছে। এখানে মেন কী হচ্ছে যে কোডি রোডস এটা বলে যে এই যে রেনেসাস যুগ চলছে ডাব্লিউডাব্লিউইতে, এইখানে কেভিন ওভেন্সের অনেক অবদান রয়েছে, কিন্তু কেভিন ওভেন্স তার যথেষ্ট ক্রেডিট পায়নি। তাই আমি তাকে তার যোগ্য সম্মানটা দেওয়ার জন্য তাকে আমি চ্যাম্পিয়নশিপ অপরচুনিটি দিয়েছি। তো এতে লাভটা কী হবে আমি তো জানি না, কারণ কেভিন ওভেন্সের তো ক্ষতিই বেশি হচ্ছে, কারণ এখানে তো কেভিন ওভেন্স জিতবে তো না, অপরচুনিটি পেলো আবার হেরেও গেল। তো আগে যে 9খানা ম্যাচ একটানা হেরেছিল ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য, এবার সেটা 10 নম্বর হতে চলেছে। তো এখানে লাভ তো কিছু হচ্ছে না, খালি দেখছে যে অপরচুনিটি দিচ্ছি এই রকম। তো কেভিন ওভেন্সকেও কিছু বলতে হবে। কেভিন ওভেন্স একটু পরিবেশ গরম করার জন্য বলে যে আমি জানি যে কোডি রোডসের নিটা একটু ইনজয়েড হচ্ছে, তো আমি সেটাকেই টার্গেট করব ম্যাচের মধ্যে। কোডি রোডস বলে যে না আমার নি কোনো ইনজয়েড নেই, আমি একদম ঠিক আছি। কিন্তু কেভিন ওভেন্স বলে যে না আমি জানি তোর নি ইনজয়েড আছে, তো তুই লাইভ ইভেন্টে কম্পিট করার সময় একটু প্রবলেম হচ্ছিলো, আমি সেটা দেখেছি, তো আমি ম্যাচের মধ্যে তোর নিকেই টার্গেট করব। এইটা বলার পরে লাস্টে কেভিন ওভেন্স কোডি রোডসের কাছে যায় আর কানে কানে কিছু বলে, তারপরে ব্যাস সেগমেন্ট এখানে শেষ। এছাড়া আমরা কার্মেল হোয়েজ আর অ্যান্ড্রয়েডের মধ্যে আরেকটা ম্যাচ দেখতে পাই, এটা এদের 4 নম্বর ম্যাচ ছিল। ডাব্লিউডাব্লিউ প্রত্যেকটা স্ম্যাকডাউনে এদের ম্যাচ বুক করে থাকে, কারণ এদের রেসলিং কোয়ালিটি খুব ভালো হয়। তো জাস্ট একটু এন্টারটেনমেন্ট রেসলিংয়ের দিক দিয়ে। তো কী হয় যে দুখানা যেহেতু অ্যান্ড্রয়েডে জিতেছে আর একটা কার্মেল ওয়েস জিতেছে, তাই এই ম্যাচটাও কার্মেল ওয়েসকেই জেতানো হয়, যাতে 2-2 বরাবর হয়ে যায়। 4টে ম্যাচের মধ্যে 2টো জিতেছে কার্মেলো আর 2টো জিতেছে অ্যান্ড্রয়েডে। তার মানে হচ্ছে যে এদের ম্যাচ এখনও কন্টিনিউ হতে থাকবে, 5 নম্বর ম্যাচও হবে, আর বলা যায় না হয়তো 7খানা 8খানা 9খানা 10খানা ম্যাচও হতে পারে। তো এখন আপাতত 2-2 বরাবর হয়ে আছে, পরের সপ্তাহে হয়তো আর একটা ম্যাচ আমরা দেখতে পেয়ে যাব। আর আমরা স্ম্যাকডাউনের মেন ইভেন্টে মিচান ভার্সেস নায়া জ্যাক্সের মধ্যে ম্যাচ দেখতে পাই। এটা একটা স্ট্রিট ফাইট ম্যাচ ছিল, এখানে সব কিছু ইউজ হয়েছে, এখানে চেয়ার টেবিল তারপরে ডাস্টবিন ক্যান্ডোস্টিক সব কিছু ইউজ হয়েছে। ম্যাচের মাঝখানে কী হয় যে আমরা দেখি যে টিফনি স্ট্র্যাটন চলে আসে। টিফনি স্ট্র্যাটনকে প্রথমে তো দেখে মনে হয় যে সে মানি ইন দ্য ব্যাংক ক্যাশ ইন করতে যাচ্ছিল, কিন্তু নায়া জ্যাক্সকে দেখে সে একটু ভয় পেয়ে যায়। তারপর সে মিচানের ওপরই মানি ইন দ্য ব্যাংক ব্রিফকেস দিয়ে অ্যাটাক করে দেয়। আর আমরা এখানে বেলিকে দেখতে পাই, বেলি এসে টিফনি স্ট্র্যাটনের ওপরে অ্যাটাক করে দেয়, মিচানকে বাঁচিয়ে নেয়। আর তারা মারামারি করতে করতে কোথায় চলে যায় সে তো কেউ দেখতে পায় না। আর তারপরে কী হয় যে রিংয়ের মধ্যে প্রথমে তো কর্নারেতে একটা টেবিল সেট করা ছিল, তার উপরে নায়া জ্যাক্স সামওয়ান ড্রপ লাগালো মিশনকে, তারপরে মাথায় ডাস্টবিন পরিয়ে একটা অ্যানালাইজার লাগিয়ে দিল। আর তারপরে হওয়ার কি ছিল, আমরা জানতাম যেখানে টাইটেল চেঞ্জ হবে না, এখানে নায়া জ্যাক্স সাকসেসফুলি তার টাইটেল রিটার্ন করে নিয়েছে। আর ব্যাস এখানে স্ম্যাকডাউন শেষ হয়ে যায়। এছাড়া আমরা স্ম্যাকডাউনের ব্যাক স্টেজেতে আমরা অস্টিন থিওরি আর গ্রেসন ওয়ালারের মধ্যে একটু কথা কাটাকাটি দেখতে পাই, মনে হচ্ছে ঝামেলা হবে, কিন্তু অত চিন্তা করার কিছু বিষয় নেই। এটা ট্রিপল এইচের যুগ, ট্রিপল এইচের যুগে কোনো জিনিস যদি আমরা টিজ দেখতে পাই তো সেটা কম করে হলেও 1 বছর তো যাবে, কারণ আমরা দেখলাম যে জাজমেন্ট ডে ভাঙবো করে প্রায় 1.5 বছর পর কি ভাঙলো। আর তোমরা রক ভার্সেস রোমান রেন্সের ম্যাচটাই দেখে নাও, কবে থেকে ঝুলে রয়েছে, এখন তো আরও 2 বছর পিছিয়ে দেওয়া হলো, 2026 সালে রক ভার্সেস রোমান রেন্স দেখতে পাবো। তো ট্রিপল এইচ কেন এরকম করে কে জানে। ভিন্স ম্যাকম্যানের যুগে যদি কোনো জিনিস করার হতো, মানে কোনো টিমের যদি ব্রেকআপ করানো হতো, প্রথম তো টিজ দেওয়া হতো, তারপরে 1-2 মাস পর সেটা ভেঙে দেওয়া হতো, যার ফলে ফ্যান্সদের একটা ইন্টারেস্টও থাকতো। কিন্তু এখন এত লং টার্ম স্টোরি লাইন ট্রিপল এইচ প্ল্যান করে যে আমরা সমস্ত ইন্টারেস্টই হারিয়ে ফেলি। প্রথমে যখন অস্টিন থিওরি আর গ্রেসন ওয়ালারের মধ্যে প্রথম একটা ঝামেলা দেখা যায় তখন আমরা বেশ কিন্তু এক্সাইটেড ছিলাম, কিন্তু এখন এই নিয়ে কোনো চিন্তা নেই।
তো ঠিক আছে, ট্রিপল এইচ যা করার করুক, আমরা আর কি বলবো। আর আরেকটা আমরা জিনিস দেখতে পাই, ব্যাকস্টেজ থেকে আমাদের সোলো ভাই আর বাকি ব্লাড লাইনের একটা ভিডিও প্যাকেজ, যেখানে সোলো সিকোবা সম্ভবত কোডি রোডসকে উদ্দেশ্য করে বলছে যে তোমরা দেখেছো যে আমরা নিজেদের ফ্যামিলি মেম্বারদের সাথে কি করি, মানে রোমানের সাথে আমরা কি করেছি, তো একবার ভেবে নাও আমরা তোমাদের সাথে কি করব। তো এটা হয়তো কোডি রোডসকেই বলেছে, কারণ কোডির সাথে তো সোলোর ঝামেলা আছে। সোলো বলেছে যে কোডির থেকে সে চ্যাম্পিয়নশিপ নিয়ে আবার ছাড়বে। তো মনে হচ্ছে ব্যাসিন বার্লিনেতে কোডির ওপরে ব্লাড লাইনের অ্যাটাক হওয়ার চান্স অনেক বেশি আছে। তো এই ছিল আজকে স্ম্যাকডাউন। আর কি বলবো, এত বেশি বিচ্ছিরি হয়েছে স্ম্যাকডাউন, তো কিছু বলারই নেই। ভোরবেলা উঠে এরকম একটা স্ম্যাকডাউন যদি দেখতে হয় তাহলে তো ভাই আর কিছু বলার নেই। আমার তো চোখে জল চলে এসেছিলো। এক তো রাতে দেরি করে এসো, তারপরে আবার এরকম ভোরবেলা উঠে এইরকম একটা ফালতু স্ম্যাকডাউন দেখো। তো চলো এবার নিউজের উপর আসা যাক। তো কি হয় যে নেটফ্লিক্সের উপর ভিন্স ম্যাকম্যানের একটা জীবনী আসার কথা ছিল, মানে জীবনের উপর একটা ডকুমেন্টারি। তো সেইটা ফাইনালি রিলিজ হতে চলেছে 25শে সেপ্টেম্বর। ভিন্স ম্যাকম্যানের ডকুমেন্টারি নেটফ্লিক্সের ওপর রিলিজ হবে। এখানে আমরা ভিন্স ম্যাকম্যানের পুরো জীবনটাই দেখতে পাবো। তো ভিন্স ম্যাকম্যান বুড়ো বয়সে জনি সিন্সের ঠাকুরদা হয়ে গেছিলো, সেটা দেখাবে কিনা সেটা তো জানি না, সেটা তো এটা রিলিজ হওয়ার পরেই জানতে পারবো। আর এরপর একটা ফটো দেখাবো। তোমরা যে এইটা ফটোটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এই সপ্তাহে যে রটা হয়েছে সেই র শুরু হওয়ার কিছুক্ষণ আগের ফটো। এখানে দেখতে পাচ্ছ অনেক সুপারস্টার হচ্ছে, ট্রিপল এইচ ড্রু ম্যাকিন্টায়ারের সাথে কথা বলছে, এখানে ওটিস, তারপরে এখানে সিএম পাঙ্ককে দেখতে পাচ্ছি। আর রিংয়ের ভেতরে আমরা এখানে গান্থার আর র্যান্ডি অর্টনকে একসাথে কথা বলতে দেখতে পাচ্ছি, তারা দুজনে গল্প করছে। আর রিংয়ের আশেপাশে দেখছি যে রেফারিরা সবকিছু চেক করছে, সমস্ত অফিসিয়ালসরা ঘুরে বেড়াচ্ছে, সবকিছু রেডি আছে কিনা সেটা চেক করছে। তো ডাব্লিউডাব্লিউই রিংয়ের মধ্যে বা আমরা টিভি স্ক্রিনে যা দেখতে পাই না কেন, বাস্তবে সবকিছু পুরোপুরি আলাদা। দেখতে পাচ্ছ র্যান্ডি অর্টন আর গান্থার কত ভালো বন্ধু। অফ স্ক্রিনে তো সবাই এখানে মিলেমিশেই কাজ করে। আরেকটা ফটো দেখাবো যেটা দেখে তোমরা বেশ অবাক হবে, আর সেটা হচ্ছে দেখো যে সিএম পাঙ্ক আর ড্রু ম্যাকিন্টায়ারের ফটো। সিএম পাঙ্ক আর ড্রু ম্যাকিন্টায়ার অন স্ক্রিনে কী হচ্ছে এদের মধ্যে তা তো আমরা দেখেই নিয়েছি, কিন্তু অফ স্ক্রিনে একবার এদের রিলেশনটা দেখে নাও। দুজনে একসাথে এক জায়গায় কোল্ড ড্রিঙ্কস নিয়ে খেতে খেতে গল্প করছে। হয়তো রতে এদের যে সেগমেন্টটা হবে সেটা নিয়ে এরা আলোচনা করছে, স্টোরি লাইন কীভাবে প্রগ্রেস করবে সেটা নিয়ে এরা কথাবার্তা বলছে। একেবারে খুবই বন্ধুত্বপূর্ণ আচরণ দেখছি। তো এটাই হচ্ছে বাস্তবতা, আমরা টিভিতে অন স্ক্রিনে একরকম দেখতে পাই আর অফ স্ক্রিনে পুরোই উল্টো হয়। আর কাল যেমনটা দেখলাম যে আমাদের মামি রিয়া রিপ্লি তার শরীরের সমস্ত ট্যাটু দেখাচ্ছিল, আর আজকের কি হয় যে উসো মামি রিয়া রিপ্লির মতো তার শরীরের সমস্ত ট্যাটু দেখাচ্ছে। তো এদের মধ্যে এখন এইরকমই চলছে, যেটা করবে সেটাও করবে। খুব তাড়াতাড়ি এরা মনে হচ্ছে অন স্ক্রিনেতেও একসাথে আসবে। আমরা তো কবে থেকে শুনছি অন স্ক্রিনেতে একসাথে আসবে, কিন্তু আসছে তো না। এটাও ট্রিপল এইচের লং টার্ম স্টোরি লাইন, এটা হতে হতে আমরা বুড়ো হয়ে যাব, জানি না দেখতে পাবো কিনা আদৌ। তো এখন আপাতত এইরকমই চলছে। তো যতদূর মনে হচ্ছে যে উসোর ট্যাটু দেখাতে কারোর তেমন কোনো ইন্টারেস্ট নেই, সবার ইন্টারেস্ট রয়েছে রিয়া রিপ্লির ট্যাটু দেখাতে। তোমাদেরকে কিছুক্ষণ আগে আমি স্ম্যাকডাউনের রিভিউ করার সময় বললাম যে সোলো সিকোবা হয়তো টিজ করছে যে সে কোডির ওপরে অ্যাটাক করবে ব্যাসিন বার্লিনেতে। আর যদি সে কোডির ওপরে অ্যাটাক করে তাহলে হয়তো আমরা রোমান রেন্সের রিটার্নও দেখতে পাবো, যার চান্স অনেক বেশি রয়েছে। আর রোমানের সাথে হয়তো ব্লাড লাইনের একটা নতুন মেম্বারও আসতে পারে, তো এটারও একটা চান্স রয়েছে। সেই জন্য আমি পুরো কনফার্ম তো বলছি না, তবে সামান্য একটু আশা রাখতে পারো যে হয়তো যদি কোডির ওপরে ব্লাড লাইনের অ্যাটাক হয় তাহলে আমরা রোমানের রিটার্নও দেখতে পেতে পাবো। এটা একদম কনফার্ম নয়, হতেও পারে আবার নাও হতে পারে, কিন্তু চান্স তো একটা রয়েছে। তো এবার ব্যাসিন বার্লিনের টাইমটা একবার বলে দিই। তোমরা ব্যাসিন বার্লিন সেই সমস্ত জায়গাতেই দেখতে পাবে যেখানে তোমরা র স্ম্যাকডাউন দেখো। আর আজকের ব্যাসিন বার্লিন ইন্ডিয়াতে আজকের রাত 10:30 থেকে তোমরা দেখতে পাবে, আর বাংলাদেশে দেখতে পাবে ঠিক রাত 11টা থেকে। তো ইন্ডিয়াতে 10:30 আর বাংলাদেশে 11টা। তো একটা জিনিস ভালো হচ্ছে যে এক তো ব্যাসিন বার্লিনের প্রতি তেমন কোনো ইন্টারেস্ট নেই, আর তার উপরে এটা ভোরবেলা উঠে কষ্ট করে দেখতে হবে না, রাতের বেলায় দেখতে পাবো। তো খারাপ হোক ভালো হোক অতটা গায়ে লাগবে না। কিন্তু আমার সত্যি কথা বলতে আমার এই ব্যাসিন বার্লিন দেখার একদমই ইচ্ছা নেই। আমি শুধুমাত্র র্যান্ডি অর্টনের জন্য দেখবো। যদি র্যান্ডি অর্টন বাই চান্স চ্যাম্পিয়ন হয়ে যায় ওটাই আমার কাছে সব থেকে বেশি খুশির হবে। আর এবার তোমাদের একটা ফটো দেখায়, জন সিনা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে জন সিনা তার নিজের একটা ফটো পোস্ট করেছে, তার সাথে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ রয়েছে। তো জন সিনা এখান থেকে টিজ করে দিয়েছে যে সে 2025 সালে যখন তার রিটায়ারমেন্ট ট্যুরে আসবে 1 বছরের জন্য, তখন সে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য লড়বে। আর সে সম্ভবত 16 টাইম তো ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন আছে, 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে যাবে। তো এটা একটা অনেক বড় টিজ, আর বলতে হবে আমাদের খুবই খুশির একটা ব্যাপার। তো এটা থেকে একটা জিনিস পরিষ্কার যে জন সিনারও ইচ্ছা আছে যে সে 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হবে। এবার বাকিটা ট্রিপল এইচের ওপরে, ট্রিপল এইচ যে যদি দয়া হয় আমাদের ওপর আর জন সিনার ওপর, তাহলে দেখতে পাবো
নাহলে ওই জন সিনা প্রত্যেকটা ম্যাচ হারবে আর অন্য সুপারস্টারদের পুশ করবে, সেটাই দেখে আমাদের কাজ চালাতে হবে। তবে আমার মতে জন সিনাকে 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বানিয়ে দেওয়া উচিত, কারণ এতে ডাব্লিউডাব্লিউর বিজনেসেও লাভ হবে আর গোটা রেসলিং ওয়ার্ল্ড কিন্তু জন সিনাকে 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন দেখতেও চায়। আর যখন জন সিনা নিজে থেকে ইচ্ছা প্রকাশ করেছে তখন তো আর ডাব্লিউডাব্লিউর বেশি দ্বিধা করার কোনো কারণও দেখতে পাচ্ছি না। তো চলো 2025 সাল অবধি ওয়েট করা যাক, দেখা যাক শেষ পর্যন্ত আমরা এই ছবিটা বাস্তবে রূপান্তর হতে দেখতে পাই কিনা। এরপর র্যান্ডি অর্টনকে নিয়ে কথা বলবো, যে কথাগুলো শুনে ফাইনালি মনে হচ্ছে তোমাদের মনে একটু আশা জাগবে, আর আমারও এই কথাগুলো শুনে বেশ ভালো লাগছে। তো র্যান্ডি অর্টন বলে যে আমার মনে হচ্ছে যে আমি নিজেই একজন জার্মান, কারণ আমি জার্মানিতে আসার পর ফ্যান্সদের তরফ থেকে এত সাপোর্ট পেয়েছি যে মনে হচ্ছে এটাই আমার হোম টাউন, আমার এই ঘর এখানেই। আর আমি তোমাদেরকে বলছি যে আমি কালকেরে এখান থেকে 15 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে বেরোবো, আমি গান্তারকে হারাবো। আর শুধুমাত্র আমি 15 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হব না, আমি এখন আমার ক্যারিয়ারের বলতে গেলে বেস্ট ফিগারে রয়েছি। আমার হচ্ছে যে 1 বছর আমি ডাব্লিউডাব্লিউ থেকে অফ ছিলাম, তা সেই সময় আমি অনেকটা রিকভার করেছি, আমার হেলথে যত প্রবলেম ছিল সব কিছু আমরা সার্জারির মাধ্যমে সলভ করে নিয়েছি। এখন আমি 100% পুরোপুরি ঠিক, আমি এখন প্রাইম র্যান্ডি অর্টন। আর আমি শুধুমাত্র 15 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হব না, আমি 16 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হব, আমি 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হব। আর আমি ডাব্লিউডাব্লিউতে একটা নতুন ইতিহাস গড়ব যে আমি ডাব্লিউডাব্লিউর ইতিহাসে সবথেকে বেশিবার ওয়ার্ল্ড টাইটেল জেতা সুপারস্টারও হব। এই কথাটা এতদিন শুধুমাত্র আমরা বলছিলাম, কিন্তু এখন কি হয়েছে যে র্যান্ডি অর্টন নিজে এই কথাটা বলেছে। আর তার মানে তো হচ্ছে যে র্যান্ডি অর্টনও চায় যে সে ডাব্লিউডাব্লিউর সবথেকে বড় চ্যাম্পিয়ন হোক, মানে সবথেকে বেশি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জেতা সুপারস্টার। আর দেখতে গেলে এটা এখন ট্রিপল এইচের যুগ, কিন্তু আমার যতদূর মনে হয় ভিন্স ম্যাকম্যান যদি থাকতো তাহলে ভিন্স ম্যাকম্যান কিন্তু র্যান্ডি অর্টনের এত খারাপ বুকিং করতো না, কারণ আমরা দেখেছি যে র্যান্ডি অর্টন বুড়ো বয়সেও কিন্তু ড্রু ম্যাকিন্টায়ারের মতো অত বড় স্টার, যে ড্রু ম্যাকিন্টায়ার যখন তার ক্যারিয়ারে একদম সবথেকে বেস্ট মোমেন্টটা কাটাচ্ছিল ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হিসাবে, তার টাইটেল রেনটাও কিন্তু র্যান্ডি অর্টনই এন্ড করে দিয়েছিল। তাছাড়া ফিন ব্রেওয়ার, যাকে হারানোটা একটা দুঃস্বপ্ন ছিল, সেইটাও কিন্তু র্যান্ডি অর্টন করেছিল, রেসলমেনিয়াতে ফিনকে হারিয়েছিল। তো ভিন্স ম্যাকম্যান কিন্তু র্যান্ডি অর্টনকে তার যোগ্য সম্মানটা দিত, ট্রিপল এইচ দেয় না সেটা আলাদা কথা। আর আমার মনে হয় যে যদি ভিন্স ম্যাকম্যান এখন থাকতো তো র্যান্ডি অর্টন হয়তো চ্যাম্পিয়নও হয়ে যেত, কিন্তু এখন বলতে পারো শুধু আমরা আশা রাখতে পারি র্যান্ডি অর্টন যদি চ্যাম্পিয়ন হয় তো খুবই ভালো কথা, এটা আমাদের জন্য রেসলিং ওয়ার্ল্ডের সবাই খুশি হবে র্যান্ডি অর্টন যদি চ্যাম্পিয়ন হয়। আর আমি তো র্যান্ডি অর্টনকে চ্যাম্পিয়ন দেখতেও চাই, আর এটাও চাই যে র্যান্ডি অর্টন সবথেকে বেশিবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জেতা সুপারস্টার হোক, আর এটা র্যান্ডি অর্টন ডিজার্ভও করে। তো আমার ইচ্ছা হচ্ছে যে জন সিনা 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হোক, আর র্যান্ডি অর্টন পরে জন সিনার রেকর্ডটা ভেঙে 18 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে যাক, মানে র্যান্ডি অর্টনকে তার ক্যারিয়ারে আর মাত্র 4বার ওয়ার্ল্ড টাইটেল জিততে হবে। তো এইটাই হচ্ছে সিনারিও। তো র্যান্ডি অর্টন 15 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হবে কি না এটা তো আমরা আর কিছু ঘন্টা পরই জানতে পারবো। আর আজকের রাত 10:30টার সময় ব্যাশ ইন বার্লিন শেষ হবে, তারপরে আর 3-4 ঘন্টা পরেই আমরা তার অ্যান্সার পেয়ে যাব। তো চলো, এটা ছিল আমার ব্যাশ ইন বার্লিনের আগে শেষ ভিডিও। আশা করবো তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে দিও, ভিডিওটাকে শেয়ারও করতে ভুলো না। আর তো চলো গাইজ, দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের ডাব্লিউডাব্লিউই নিউজ ভিডিওতে।